অতি সম্প্রতি বর্তমান যে সরকার, বিপ্লবী সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তী সরকার বলি, ঠিক যখন নেমে যাবেন তখন তাদের কাছে একটা বিল উঠেছে যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির। তো শেষ পর্যন্ত আমরা যতদূর জানি যে এটা তারা আগামী যে সরকার তাদের কাছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আমাদেরকে বুঝতে হবে যে দেশের অর্থনীতি আসলে কিভাবে পরিচালিত হয়। একটা দেশে যদি উৎপাদনের সাথে যে পণ্যগুলো জড়িত, সেখানে যদি কোনোভাবে তার খরচের ব্যয় বেড়ে যায় বা কস্ট বেড়ে যায়, তাহলে এটার প্রভাবটা উৎপাদনশীল পণ্যের পরে পড়ে। যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই যে ওভারহেড বা যেগুলো ছাড়া আসলে উৎপাদন করা যায় না ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, বা তেল বা ফুয়েল, জাহাজে যখন কোনো পণ্য আসে তার জাহাজের যদি ফুয়েলের দাম বেড়ে যায়, বা কলকারখানায় যদি ডিজেল, বিদ্যুৎ উৎপাদন করতে ডিজেল লাগে, বা এই জাতীয় বিভিন্ন রকমের পদার্থ লাগে, গ্যাস উৎপাদন করতে বিদ্যুৎ লাগে, তো এই সব জায়গায় যখন দাম বেড়ে যায় তখন চাল উৎপাদন করতে বেড়ে যায়, গম ভাঙায় আটা তৈরিতে বেড়ে যায়। সেভাবে মূলত আমরা দেখি যে পাউরুটির দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে, ডালের দাম বেড়ে যাচ্ছে, খুচরো অন্যান্য অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত ইনফ্লেশনের মূল ইন্ডিকেটর বা বিষয়গুলো। তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির মূল বিষয়গুলো যদি এগুলো হয়, তাহলে আমরা দেখতে পাই যে যখন একজন মানুষের বেতন বেড়ে যায় বা আয় বেড়ে যায়, তারা সাধারণত অধিক পণ্য ক্রয় বিক্রয় করতে সহযোগিতা করে। আর অধিক পণ্য ক্রয় বিক্রয় করলে যেটা হয় তা হচ্ছে দেশে অর্থনীতিতে গতি আসে, কেনাকাটা বেড়ে যায়। কেনাকাটা বেড়ে গেলে দেশের অর্থনীতিতে গতি আসে বা মানুষের কর্মসংস্থান বাড়ে, মানুষের ভোগ বেড়ে যায়, সঞ্চয় বেড়ে যায়, চারিদিকে একটা রমরমা ভাব আসে। মানুষ কেনাকাটা করলে যা হয়, সব সেক্টরে উৎপাদনশীলতা বাড়ে। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে এর সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যায়। দাম বেড়ে যায় কেন? কারণ একটা অপ্রয়োজনীয় জিনিস যখন আমি কিনতে যাই, তখন আমার পকেটে যদি টাকা থাকে, আমি দ্বন্দ্বে না ভুগে আমি পণ্যটা কিনে ফেলি। যেমন আমি যদি বাজারে ইলিশ মাছ 1400 টাকা কেজি থাকে, আমার কাছে যদি টাকা না থাকে, আমি ইলিশ মাছ কিনবো না। গরু মাংসের কেজি যদি 750 টাকা থাকে, আমি গরু মাংস কিনবো না। কেন? আমি চাল, ডাল, নুন, তেল কিনতে হিমশিম খাই। এখন যদি আমার কাছে পকেটে আমার চাল, ডাল, নুন, তেল কেনার পরে অতিরিক্ত টাকা থাকে, তখন আমি দেখব যে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে খাওয়া যায় কিনা, গরুর মাংস খাওয়া যায় কিনা, কিংবা শীতকালে একটা বিদেশি শার্ট পরা যায় কিনা, একটা শাল কিনা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। বা আমি একটা দামি শু পরতে পারি কিনা, বা একটা ব্র্যান্ডের চশমা পরতে পারি কিনা। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি করে। মানে কনজিউমের স্তরটা অপ্রয়োজনীয় পণ্যের দিকে ঝোঁকে। তাহলে আমরা দেখতে পাই, আমরা সংক্ষিপ্ত ভিডিও বেশি ভারী করব না, সরকারি কর্মচারীদের বেতন যদি বেড়ে যায়, তাহলে তার প্রভাব মূলত পড়বে দেশের অর্থনীতিতে পজিটিভলি। কেন? মানুষ বেশি ক্রয় বিক্রয় করবে, ক্রয় বিক্রয় করলে লেনদেন বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, একইভাবে ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন মানে কি? আমরা ব্যাখ্যা করলাম যে পণ্যটা তার লাগে না সেই পণ্যটা তারা কিনবে, ফলে মুদ্রাস্ফীতি বা মুদ্রার দাম কমে যাওয়া। মুদ্রার দাম কমে গেলে কি হবে? আমরা
বিদেশ থেকে যখন কোনো কিছু কিনি তখন ডলার দিয়ে কিনি, এই ডলারের আমাদের বেশি টাকা দিতে হবে। যেমন আমরা যদি $1 পরিবর্তে 100 বাংলাদেশি টাকা দিই এবং ইনফ্লেশন বেড়ে যদি 10% হয়ে যায়, তাহলে 110 টাকা আমরা পাবো একটা ডলার। তার মানে আমাদের টাকার দামটা কমে যাবে। এই টাকার দাম কমে যাওয়াতে ক্ষতিগ্রস্ত হবে মূলত দরিদ্র শ্রেণী, নিম্ন আয়ের মানুষ, রিকশাওয়ালা, তারপরে যারা আরও মানে খেটে খাওয়া যারা মজুরি পায়, যেমন 500 টাকা দিয়ে আগে এক মন চাল পেতাম, আমরা এখন সেখানে 3,500 টাকা 3,000 টাকা লাগে এক মন চালে। তাহলে এই যে জিনিসপত্রের দাম বেড়ে গেল, কিন্তু জিনিসপত্র কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সেই একই থেকে গেল। এইটাই হচ্ছে মূলত ইনফ্লেশন। তো ইনফ্লেশনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর, তারা এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেশের অর্থনীতির স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, দেশের সামগ্রিক উন্নয়ন, উৎপাদন, পারিপার্শ্বিক যে প্রভাবগুলো চিন্তা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যুক্তিসঙ্গতভাবে বাড়ানোই শ্রেয়। অপ্রয়োজনে পেশাদ দিয়ে বা অন্য কোনো সুযোগ নিয়ে এই বেতনটা বাড়িয়ে নেওয়া অন্যায়। ধন্যবাদ।